জানেন যে আজকে আয়নাঘর পরিদর্শনে গিয়েছিল সরকারের উচ্চপদস্থ কয়েকজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টারা গিয়েছিলেন। তো আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে, অনেক কথাবার্তা হচ্ছে সেগুলো নিয়ে, কি হয়েছে, ঘর ভেঙে ফেলেছে, ভেঙে সেই ঘরগুলোকে বড় বড় করা হয়েছে, আগের যেই কাঠামো ছিল সেই কাঠামোগুলো পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেই কাঠামো পরিবর্তন করা হোক আর না হোক, মানে একটা সরকার আয়নাঘর, এই আয়নাঘরের ভেতরে যারা ছিল তাদের চাইতে কষ্টে তো আর কেউ ছিল না। মনে করেন একজনকে ফাঁসি দিয়েছে, সে কষ্ট পেয়েছে 5 মিনিট। একজনকে গুলি করে মারা হয়েছে, সে কষ্ট পেয়েছে 2 মিনিট। কিন্তু যাকে আয়নাঘরে 15 বছর আটকে রাখা হয়েছিল, 10 বছর আটকে রাখা হয়েছিল, এটা তো তাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 15 বছর সহ্য করতে হয়েছে। তো তাদের ব্যাপারে সরকার এত উদাসীন হলো কেন? এইটা পরিদর্শনে যেতে এই সরকারকে 6 মাস সময় লাগলো কেন? মানে ওয়াকারকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে তারপরে গিয়ে কিছুটা সহনশীল করা আর কি। আমার কাছে বিষয়টা পুরোপুরি এরকম মনে হয়েছে। আমার সাথে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার আছেন এবং কর্নেল হাসিনুর রহমান আছেন। আমি হাসান নাসির স্যার, আপনার কাছে যাওয়ার আগে, যেহেতু আমাদের হাসিনুর রহমান দীর্ঘদিন এবং তিনিই মূলত এই আয়নাঘরের প্রথম, আমরা তার মাধ্যমেই জানতে পারি যে আয়নাঘর নামে কিছু একটা আছে এবং সেখানে কি ধরনের নির্যাতন হয়। কর্নেল হাসিনুর, আমি যে কথাটা বলছিলাম যে 6 মাস লাগলো কিনা এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন পত্রিকা, টেলিভিশনে তাদের ভিডিওতে দেখলাম, আমার বাংলা এডিশনেও এটা নিউজটা হয়েছে। আমি কোথাও আপনাকে দেখলাম না। আপনাকে কি জানানো হয় নাই, না আপনি যান নাই? আসলে খুব আমি দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আবু সাইদের ভিক্টর পর আজকে কথা বলতে পারতেছি বা অনেকবার কথা বলেছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার কাছে খুব লজ্জা এবং বিব্রত বোধ লাগছে। আমি সবাইকে বলি, আমি 20 সালের 22শে ফেব্রুয়ারি আমি আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পরেই আমি মেজর দেলোয়ার আছেন কানাডাতে, তার সাথে যোগাযোগ করি কীভাবে আয়নাঘর থেকে লোকদেরকে বের করতে হবে। আপনারা তো বিশ্বাস করবেন না, ওখানে আমি হামলা করে সবাইকে বের করে আনার জন্য পরিকল্পনা করতেছিলাম। সবটা মেজর দেলোয়ার জানে। ওখানে 2 জন লোক এমওডিসি থাকে, তাদের আমাদের 2 বন্ধুর কাছে 2টা অস্ত্র আছে, আরও 2-4 জন লোক খুঁজতেছিলাম এবং জিনিসটা ফাঁস হয়ে যায় এবং তারা খুব সতর্ক হয়ে যায়। আমি বের হয়ে বেশ কয়েকবার ওই এলাকায় রেকি করি সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আমি আলজাদেরকে আমি 2 বার আমি ইন্টারভিউ দিই, এটা প্রকাশ হয় নাই 21 সালে। পরে তাসলিম খলিলের মাধ্যমে আমি কৃতজ্ঞ, যেটা অনলাইনে আসে সবাই জানে। তা করি 14 আগস্ট। এবং বিশেষ করেন মিশেল ব্যাসলেট, তিনি জাতিসংঘের কমিশনার, উনি এসেছিলেন। তা ওনাকে বলা হয়েছে যে আমি স্বেচ্ছায় আত্মগোপন করছি। স্বরাষ্ট্র আমাদের মন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান কামাল, কিন্তু তার একদিন আগেই 2 জন পুলিশ অফিসার রাতেবেলা আমার বাসায় আসে রাত 2টার সময়। তাদেরকে পরিষ্কার বলা হয়েছে আয়নাঘরটা কোথায় এবং কি বিস্তারিত। তারা এরকম নাটক করে। আমি দুঃখ পাই নাই। তারপর আমি খুব ক্ষিপ্ত হইয়া এর 14 তারিখে যখন আয়নাঘর অন এয়ার হলো, তারপর সকল মিডিয়াকে আমি জানাই ঘটনাটা বিস্তারিত। ইভেন আমি আর্মি স্যারের বড় ভাইকে জানাই, সবাইকে জানাই যে আয়নাঘর এখানে, আপনার ভাই জীবিত আছে, সব কিছু। আজকে যখন আমি এরপরে ভাই দেখেন, আমার বিরুদ্ধে 10-এর অধিক আইসিটি মামলা, আমি দৌড়ের উপরে ছিলাম। কতটা ঝুঁকিতে থেকে বাংলাদেশে বসে আমি এই প্রতিবাদ করতে যেয়ে আমার স্ত্রী কতটা সাপোর্ট করছে আমাকে। ইভেন আমেরিকান এম্বাসি বলেন, তারা যথেষ্ট সাপোর্ট করছে আমাকে এই সত্য কথা প্রকাশ করার জন্য। আজকে দেশবাসী থেকে আছে সবাইকে আমি এই জিনিসটা আমি সবার সামনে আনি। কিন্তু দেখেন, আজকে আমি ছিলাম না, আমি বলতে পারতাম যে কোন জায়গাটা কি ছিল, কষ্টের সেল কোনটা ছিল, আমি বলতে পারতাম। আর একজন যার যে অধিকার রাখে সেটা আমি, অন্য কেউ না। বাংলাদেশে ছিলাম, বাংলাদেশি থেকে প্রতিবাদ করছি এবং আমি সম্পূর্ণ বুঝে বলতে পারতাম কেন আমাকে নেয় নাই। আমি যতটুকু জানছি যে গুম কমিশনের একজন ভদ্র মহিলা আছেন, ডক্টর নাবিলা, এই ভদ্রলোক এই কাজটা করছে। তার সাথে আমি গত রাতে কথা বলি 10টার সময়, এরকম কোনো ভিজিট আছে কিনা। উনি সত্যতা পরিষ্কার করে আমাকে বলেন নাই, তাহলে আমি হয়তো ইনফ্লুয়েন্স করতে পারতাম। অর্থাৎ উনি চান নাই আমি যাই, সত্য কথা। এই নাবিলার জন্য আমার যাওয়া হয় নাই। নাবিলা কিভাবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সিলেক্ট করলো আমি জানি না। এই গুম কমিশনকে আমি দায় দায়িত্ব দিই।
আমি সবাইকে বলি যে আপনারা এইটা মানে লজ্জার কথা। আমি 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 সবাই বলে তুমি কই, আমি তো দেখেন আপনি কাকে নিছেন, ব্রিগেডিয়ার আজমিন, উনি সমুদয় পেনশন পাইছেন, ওনাকে বাই করার জন্য আমাদের এখানে আছেন ব্রিগেডিয়ার হাসান নাসির, উনি ফুটপাতে বসেছিলেন রাত 12টা পর্যন্ত ওনাকে বের করার জন্য। ব্রিগেডিয়ার হাসান নাসির ফুটপাতে বসেছিলেন, ওনার মতো লোক ফুটপাতে বসা অন্য একটা ব্রিগেডিয়ার বসা রাত দিন পার্থক্য আছে ভাই, এটা বোঝানো যাবে না। মারুজ্জামান ছিল, তাইলেও মানতাম, কিন্তু নিয়ে গেছেন কাকে, ব্রিগেডিয়ার আজমিকে। উনি ছিলেন এসি রুমে, উনি যখন তখন বিরিয়ানি খেতে পারতেন, তো বিরিয়ানি খাওয়া লোককে নিয়ে গেছেন, পেনশনের সব দেওয়া হয়েছে তাকে, তো উনি এটাই তো চাইছে মনে হয় সরকার এভাবে হোক, আয়নাগরে বিরিয়ানি খাওয়া হয়, এই লোককে নেওয়া হয়েছে ওখানে। আমি যে ছিলাম, আমি 1.5 ফুট একটা গামছা এটা 5-7 জনে ব্যবহার করতাম, কি বিশ্রী একটা অবস্থা। আমাদের টুথব্রাশ ছিল না, আমার টুথব্রাশ আরেকজন ব্যবহার করতো, আমি আর এই টুথব্রাশ ব্যবহারই করি নাই, আমি আঙুল দিয়ে মাঝে মাঝে ব্রাশ করতাম, ওই আপনার পেস্ট পাউডার মানে পেস্টের গুঁড়া দিয়ে। কি কষ্টে আমাদের জীবন গেছে, আমাদের কথা আপনার শোনেন নাই, নিয়ে গেছেন কার, আদমিকে নিছেন, আরমানকে নিছেন। এখন আমার কথা বলেন, আদমি সাহেব যদি বলে আমি এখানে ছিলাম, প্রমাণ কি, কে প্রমাণ করে দিবে বলেন তোমাকে, কেমনে সে প্রমাণ করবে? আদমি বললো আমি এখানে ছিলাম, তার প্রমাণটা কি করবে যে আদমি এখানে ছিল? আদালত তো বলবে না, প্রমাণ করেন। কেমনে প্রমাণ করবে? উদ্দেশ্যপ্রণীত ভাবে এই মামলা যাতে না টিকে ওনাকে ওখানে নেওয়া হয়েছে। একইভাবে আরমানের মামলা, কে সাক্ষী দিবে আরমান এখানে ছিল? ইলিয়াস ভাই আইনের দিকে আসেন, আইনে কিন্তু এটা বলে, একমাত্র আমি প্রমাণ করতেছি, আমি দেখছি। এখন তো আপনি আমাদেরকে মানে চিহ্নিত করে ফেললেন যে এইভাবে, মানে আমি তো কোনো ফ্যাসিজম যাই না এখনো, এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে হাসিনা ফ্যাসিস্ট, এক হাতে হাতে ধরা। আমার আই উইটনেস ছিল, ডকুমেন্ট, ফিজিক্যাল ডকুমেন্ট ছিল, আমার অস্ত্র সিজার লিস্ট ছিল, নাবিলা সব জানে। নাবিলা উদ্দেশ্যপ্রণীত ভাবে অসৎ উদ্দেশ্যে আমাকে নেয় নাই, বা আমার নামটাকে ইনক্লুড করে নাই। ও যদি একজন লোকের নাম দেওয়ার কথা ছিল সেটা আমার নামই হওয়ার কথা ছিল, আর 2জন লোকের নাম হলে ব্রিগেডিয়ার হাসান নাসির নাম থাকবে। আমরা ফাইট করে ওনাদেরকে বের করছি, অন্য কেউ না। 5 তারিখ রাত পর্যন্ত যে ছিল ওখানে আদমি স্যার, সেনাপ্রধান জানতেন না? অন্যান্য উপদেষ্টারা জানতেন না? আসিফ নজরুল জানেন না আমি কি করছি? কেন ওনারা বলেন না আমার কথা? কেন বলেন ওনারা? এখন সবাই ভালো হয়ে গেছে, উনি বের হয়ে এসে বলছেন সেনাপ্রধান আমার ছাত্র, এটা শোনার জন্য তো জনগণ বসে নাই। 8 বছর আদমি স্যার কষ্ট করছে, বাট এই বক্তব্য শুনি নাই। উনি যখন সকল কিছু পাইছেন, ওনাকে নিয়ে গেছেন ওখানে একটা ফ্যাশন শো করার জন্য, হেসে হেসে উনি কথাবার্তা বলতেছেন, মানে ওখানে ফুর্তি করতে গেছেন, স্মৃতিচারণ করতেছেন। কষ্টের জায়গা তো উনি দেখেন নাই, কি কষ্টে আমরা ছিলাম ওখানে, মশার কামড় থেকে শুরু করে উনি ছিলেন এসি রুমে। আমার কাছে লজ্জা। এখন এই ফ্যাসিস্টটা এখনো রয়ে গেছে, আমি জানি না কার মানে মানে কাকে সার্ভ করতেছে এই গুম কমিশন। অযথা গুম কমিশন জাস্টিফাই করবে, হ্যাঁ গুম হয়েছে, দ্যাটস অল। কোন মামলা আইসিটিতে যাবে কি যাবে না এটা গুম কমিশনের দায়িত্ব না, তারা এখানে ইন্টারফেয়ার করতেছে। আমি সবাইকে বলবো আপনার গুম কমিশনে যাওয়ার দরকার নাই, প্লিজ আইসিটিতে যান, যোগ্য লোক আছে, আপনার মামলা বুঝে নেবে, তারা মামলা করবে। আমি খুব লজ্জা, আগে আমি প্রশংসা করছি আমি গুম কমিশনের, এখন আমি ঘৃণা করি পরিষ্কারভাবে।